আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমার নাম মানিক, বয়স 20 বছর, থাকি ঢাকার কেরানীগঞ্জে। আমার জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্যি একটি ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরছি। এখানে এক তিল পরিমাণও মিথ্যে নেই। সম্পূর্ণ ঘটনা বলবো, তাই প্রথমে একটু বোরিং লাগতে পারে, কিন্তু আসল সময়ে আপনি ব্যস্ত হয়ে পড়বেন খুশিতে। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। আমার পরিবারে আমি আর বড় আপু ছাড়া কেউ নেই। কেউ নেই বলতে আমাদের বাবা আছে, কিন্তু মা মারা গেছে আমার 12 বছর বয়সে। মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করেন। পাবনা শহর থেকে অনেক দূরে একটা গ্রামে আমাদের বাড়ি ছিল। বাবার বিয়ে আমাদের ভালো লাগেনি, তাই তখনই আপু আমায় নিয়ে ঢাকা চলে আসে। আপুর বয়স 28 বছর। আপু একটি প্রাইভেট হাসপাতালে একজন ডক্টর বলে আমরা বেশ ভালোভাবে থাকি। আমার আপু খুবই সাদামাটা সাদাসিধে ধরনের, প্রচুর বুদ্ধিমতী মেয়ে। আপু আমায় মা বাবার মতো আদর দিয়ে বড় করেছে, সবসময় আগলে রেখেছে। তো ঘটনার সূত্রপাত হয়েছে খুবই নাটকীয়ভাবে। আমি ইন্টার শেষ করে বর্তমানে মেডিকেল বিএসসি করছি। আপুর যোগাযোগ থাকায় আপুর হাসপাতালেই সুযোগ পেয়েছি আমি। আপুর সাথে গাইনি ও প্রসূতি ওয়ার্ডে আমি ইন্টার্নি করছি। আমি সেখানে একমাত্র ছেলে, আর এসব আপুর জন্যই হয়েছে। আপুর চোখের সামনে রাখতে পেরে আপু খুব খুশি। আপু আমায় খুব আগলে রাখে, কখনো দূরে যেতে দেয় না, ঘোরাঘুরি তেমন করতে দেয় না। একটা সময় মনে হতো আপুকে ফেলে যাই, কোথাও একা ছাড়ে না, কিন্তু আপু আমায় সব ভুলিয়ে দেয় তার ভালোবাসায়। সারাদিন শেষে বাসায় এসে যখন মনে পড়ে আপু ছাড়া আমার আর কেউ নেই, তখন আপুকে ছাড়া কিছুই ভাবতে পারি না জীবনে। আমার আপু সাধারণ পোশাকি মেয়ে, বাংলাদেশি মেয়ে হিসেবে 3 পিচ পরে। মাঝে মাঝে সালোয়ার বাদ দিয়ে টাইস পরলেও ওড়না ছাড়া কখনো থাকে না। চশমা পরে আপু। অনেকে দেখলে পরিমণির কথা মনে পড়ে যাবে তাদের। তবে আপুর চেহারায় সুইটনেস অনেক বেশি, যে কেউ দেখলে পাগল হতে বাধ্য। আপু বেশি টাইট ড্রেস না পরলেও তাকে আবেদনীয় লাগে প্রচণ্ড। তো ঘটনা খুব ধীর স্বভাবের ঘটে আমার জীবনে। কথায় আছে, ভালো জিনিস দেরিতেই আসে। আমি সায়েন্সের স্টুডেন্ট হওয়ায় শারীরিক সব সম্পর্কে জানা স্বাভাবিক। তার উপর মেডিকেল পড়ছি। তবে কখনো আমি মাস্টারবেট করিনি। আমি আগে কোনো নারীর দেহ দেখিনি। তো একদিন হঠাৎ একটা ইমার্জেন্সি কেস এলো। একজন 18 বছর বয়সী মেয়ে জরায়ুর সমস্যায় ব্যথা নিয়ে এসেছে। তাকে এনে তাড়াহুড়ো করছে সবাই। সেদিন আবার নার্স ডাক্তার কম ছিল। তো আমাকে নিয়ে ওটিতে আপু ঢুকে গেল। সাথে আরও 2 জন নার্স ছিল। আমরা সব ড্রেস পরে রেডি হয়ে ওটিতে যাই। আপু ঢোকার সময় বলল, আজ অনেক কিছু শেখার আছে, মনোযোগ দিয়ে খেয়াল করবি। যেই দেখি মেয়েটাকে শোয়ানো, খুব কান্না করছে। 2 জন নার্স ওটি রেডি করছে। আমরা ঢুকতে আপু আগে মেয়েটার সামনে কপালে ছুঁয়ে দেখল। তারপর আমাকে বলল, ডক্টর মানিক, চেক হার পালস। আমি চেক করলাম, অনেক বেড়ে গেছে। সাধারণত এমন অবস্থায় অজ্ঞান করতে হয়। আপু গিভ হার এনেস্থিসিয়া। আমি এনেস্থিসিয়া রেডি করে হাতে দিতে যাচ্ছি। এমন সময় আপু ধমক দিয়ে বলল, কি করছো এসব ডক্টর? পালস রেট বেড়ে গেলে হাতে দেওয়া যাবে না। ডু ইট অন হার হিপ। আমি হা করে তাকিয়ে আছি আপুর দিকে। মেয়ে মানুষ, আমি কি করে দিব ভাবছি। তখন আপু আবার বলল, হারি আপ। আমি মেয়েটার দিকে তাকাতে মেয়েটা করুণ চেহারা নিয়ে আমায় দেখছে। যেন যা করি তাড়াতাড়ি করি। আপু আমায় তারপর দাঁড়িয়ে থাকতে দেখে একজন নার্সকে বলল এনেস্থিসিয়া দিতে। তখন এক সিনিয়র নার্স এসে আমার হাত থেকে এনেস্থিসিয়া নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না, দেখো। বলে সে মেয়েটার সালোয়ার নামিয়ে দিল। মেয়েটাকে দেখে ভালো উচ্চ পরিবারের মনে হচ্ছে। মেয়েটা কোনো বাধা দিচ্ছে তো না, উল্টো কোমর শূন্যে তুলে দিল যেন খুলতে সুবিধা হয়। প্রথমবার কোনো জীবিত মানুষ, তাও একটা মেয়েকে এমন দেখলাম। মেয়েটাকে নার্স আরও ঘুরিয়ে কাত করে এনেস্থিসিয়া দিয়ে দিল। এমন দেখে আমার বুক ধুকপুক করছিল। মেয়েটা এদিকে জ্ঞান হারিয়েছে। বাকি নার্স এসে দ্রুত আমায় অবাক করে দিয়ে মেয়েটার পুরো খুলে দিল। আমার খুব লজ্জা পাচ্ছিল। এমন সময় আপু আমার পাশে এসে দাঁড়াল।
লাল চোখ করে তাকিয়ে আছে। মাস্ক পরে থাকায় চোখ ছাড়া কিছু দেখছি না। আপু মেয়েটার সামনে গেল। আপু আমার দিকে তাকিয়ে বলল, কাম উইথ মি। আমি 5 নং কেচি নিয়ে আপুর পাশে গেলাম। আপু তখন স্বাভাবিক গলায় বলল, দিস ইজ। এইভাবে শুরু হলো আমার শিক্ষা। আপু আঙুল দিয়ে ধরে সরিয়ে সরিয়ে দেখাচ্ছিল ও একটা ক্যামেরা পাইপ হাতে নিল। আমি একটু থমকে গেলাম। আপু এবার ধমক দিয়ে বলল, যদি কাজ করতে ভালো না লাগে বের হয়ে যান। আপনাকে পেশেন্টের শরীর চেনাতে আনিনি। আপনি এখনো স্কুল বয় নন। আমি সাথে সাথে আপুর কথা মতো কাজ করি। আবার আপু ইংলিশে আরও কিছু বলল, আমি বুঝতে পেরেছি আপু কি বলছে। বললাম, ইয়েস ডক্টর, শি ইজ নট ভার্জিন। আপু অনর্গল আমাকে বুঝিয়ে দিচ্ছে এসব। আর আমিও অপারেশনের বেশিরভাগ অনেকটা কাজ করে শেষ করি অপারেশন। শেষ সেলাইটা আমাকে দিয়েই করায় আপু। আমার হাত কাঁপছিল কিন্তু আপু আমায় হাত ধরে শিখিয়ে দেয় আর ভয় করেনি শেষে। মুহূর্তের জন্য আপু আমার আপন বোন ভুলেই গেছিলাম। শেষ করতেই নার্সেরা পরিষ্কার করে পেশেন্টের এপ্রন পরিয়ে দিল। আমি জীবনে প্রথমবার এসব দেখলাম। আপু আর আমি মেয়েটার বিষয়ে মেডিকেলি কথা বলতে বলতে বের হলাম ওটি থেকে। তখন মেয়েটার সামনে বাবা মা এলো। আপু খুব শান্তভাবে তাদের বুঝিয়ে বলল, সব ঠিক আছে। ওর অপারেশন সাকসেসফুল। তবে ওকে রিকভারি করতে 1 মাস সময় লাগবে। এখানে ভর্তি থাকতে হবে। এরপর সুস্থ। মেয়ের মা বলল, ওর কোনো সমস্যা নেই তো? আপু, না না। তবে ওর ইনফেকশনের কারণে ওর ভার্জিনিটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। খুব ভালো মেয়ে ও। ভাগ্য ভালো সামান্যতে সেরেছে। নয়তো এমন কেসে ক্যান্সার হয়ে যায়। আপনারা খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন। ওনারা আশ্বাস পেল একটা শুনে। তবে আমি বুঝলাম আপু ওর ভার্জিনিটি নিয়ে মিথ্যে কেন বলল। সেদিন কাজ শেষে বাসায় ঢুকেই আপু বলল, জলদি ফ্রেশ হয়ে আয় খেতে। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম। গোসলে করতে ঢুকলাম বাথরুমে। গোসল শেষ করে বের হয়ে ড্রেস পরি। তো সেদিন তাই করি। বের হতেই সামনে আপু। আমরা দুজনেই কয়েক সেকেন্ড অবাক হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ সম্বিত ফিরতেই তোয়ালে দিয়ে ঢাকলাম ও আপু হুট করে পিছন ফিরে বিষয়টা চাপা দিতে বলল, এত সময় লাগে গোসল করতে? তাড়াতাড়ি আয় খেতে। বলেই আপু বেরিয়ে গেল। আমি দ্রুত দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ি। প্রচণ্ড লজ্জা লাগছে। আপুর সামনে এমন অবস্থায় আমার বহিঃপ্রকাশ খুবই লজ্জাকর। আবার আপুর ডাক ডাইনিং রুম থেকে। আমি দ্রুত প্যান্ট শার্ট পরে নিচে নামলাম। আপু টেবিলে খাবার লাগিয়ে বসে আছে। আমি চেয়ারে বসলাম। লজ্জায় আপুর দিকে তাকাতে পারছি না। কিন্তু আমার আপু প্রচণ্ড বুদ্ধিমতী, তা আবার প্রকাশ করল। এই বিষয়টা ভোলাতে বলল, ওটিতে এমন খামখেয়ালি হলে সমস্যা হবে। এমন করলে চলবে না। আজ এমন করলি কেন বলতো? আমি কোনো কথা বলছি না ভয়ে। আপু, একটা কথা জিজ্ঞেস করছি। আমি সরি আপু। আগে কখনো ওটিতে ঢুকিনি। তার উপর প্রথমবার কোনো মেয়েকে বলেই চুপ করে গেলাম। আপু কিচ্ছুক্ষণ চুপ থেকে বলল, শোন আমার দিকে তাকা। আমি তাকালে আপু খুবই স্নেহময় হয়ে বলল, শোন, পেশেন্ট কখনো ছেলে বা মেয়ে হয় না। যখন তুই ডাক্তার তখন তোর সামনে জাস্ট একটা বডি। তখন তা তোর উপর ভরসা করা একটা বডি। তুই অন্য কিছু না ভেবে কাজে মন দে। আরও অনেক কিছু আপু বুঝিয়ে দিল। সব কথা শেষে বলল, কোনো প্রশ্ন আছে? আমি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। আপু, হুম বল। আমি, মেয়েটার বাবা মাকে মিথ্যে কেন বললে আপু? আপু মুচকি হেসে বলল, মেয়েটা প্রচণ্ড ভয়ে ছিল। এমনিতেই জরায়ুর মতো বড় সমস্যা। তার উপর যদি এই সত্যিটা সামনে আসতো তাহলে খুব খারাপ হতো ওর জীবনে। একটা মেয়ের কাছে ইজ্জত সবচেয়ে জরুরি, আর ইজ্জত হারালে জীবন থাকার মানে নেই। সমাজে অবহেলিত, বাবা মার অসম্মান, বিয়ে না হওয়া, আরও কত সমস্যা। কিন্তু এখন বিষয়টাকে অসুস্থতাজনিত করে দিয়েছি বলে ওর ভবিষ্যৎ আর ঝুঁকিতে পড়বে না। বুঝেছিস? আমি, জি আপু। আপু কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আমার দিকে। এরপর কয়েকদিন আপুর হঠাৎ মনে হলো আপুর মনটা খারাপ। প্রায় আনার দিকে তাকায় ও মনটা ভারী করে ফেলে। একবার আমি বললাম, আপু কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আমার কোনো কাজে তুমি বিরক্ত? আমি আর ভুল করব না আপু। প্লিজ আপু। আপু কথা না বলে আমায় অবাক করে হঠাৎই জড়িয়ে ধরল তার বুকে। আগে কোনোদিন আপু আমায় এমনটা করেনি।
এই প্রথম এমনটা হওয়ায় যেমন অবাক ঠিক তেমনি মনে হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা পেয়েছি। দেখি আপু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ তখনই সেই মেয়েটা ড্রেসিং করাতে এলো। আমাদের এই বিষয়টা অবশ্য কেউ দেখেনি, আর দেখলেও সমস্যা হতো না, কারণ সবাই জানে আমরা ভাইবোন। ভাইবোন জড়িয়ে ধরা স্বাভাবিক, কিন্তু আমি চমক থেকে সরতে পারছি না। আমরা ওটি রুমে যেতেই আপু বলল, ডক্টর মানিক, আজ আপনি ড্রেসিং করবেন। প্রিপেয়ার ফর ড্রেসিং। আমি আপুকে আর কষ্ট দিতে চাই না বলে মন ঠান্ডা করে রেডি হয়ে শুরু করলাম। একদম প্রফেশনালি মেয়েটার সামনে গেলাম। মেয়েটা আপুর দিকে তাকাল। আপু বলল, হি ইজ এ ডক্টর। নো প্রবলেম। ডাক্তারের কাছে লুকানোর কিছু নেই। আপুর কথা মতো সব কাজ করলাম, একটা ভুলও করলাম না। সব শেষে মেয়েটা আপুকে বলল, ডক্টর, আপনার সাথে একটা গোপনীয় কথা ছিল। আপু, আমি জানি কি বলবে। রোগের কারণে বিষয়টা চাপা দেয়া গেছে। এমন অনৈতিক কাজ আর করোনা আর প্রোটেকশন ব্যবহার খুবই জরুরি। মেয়েটা আপুর হাত ধরে ধন্যবাদ জানাল। এর পরের দিন মেয়েটার ড্রেসিং আমিই করিয়েছি। হঠাৎ মেয়েটার নজর খেয়াল করলাম সে আমায় দেখছে। আমি আপুকে বললাম, আমি আর মেয়েটার ড্রেসিং করতে চাই না। আপু, কেন? আমি এমনি। আপু শুনে খানিক বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা, আমি দেখছি। পরের দিন থেকে আর মেয়েটার ড্রেসিং আমি করিনি। সাধারণত আমার ডিউটি ক্লাস সকাল 10টা থেকে। আপু আমার আগেই 8টায় যায়। তো হঠাৎ একদিন সকালে আমি হাসপাতালে গিয়ে আপুকে দেখে চমকে যাই। কারণ আপু আজ এক ভিন্ন নারী হয়ে আমার সামনে প্রকাশিত। আপু টাইট ফিটিং একটা সাদা 3 পিচ পরা, যার কামিজ আপুর সচরাচর পরা কামিজ থেকে অনেক টাইট, আর সাথে সাদা টাইট টাইস পরছে। আপুকে দেখে কখনোই আমি খারাপ কিছু মনে আনিনি, কিন্তু হঠাৎ আপুকে এই অবস্থায় দেখে বুকে অজানা এক কৌতূহল হতে লাগল। কেন জানি না, শুধু আপুর দিকেই চোখ চলে যাচ্ছে আমার। আশেপাশের সবাই আপুকে নজরে দেখে চলেছে। পুরুষদের সামনে থাকার সময় আপুর ঝুঁকে আসার সময় বুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায়। আমার এই বিষয়টা মোটেও ভালো লাগল না। মনটা খারাপ হয়ে গেল। বাসায় এসে আমি আপুর সাথে কথা না বলেই রুমে গিয়ে শুয়ে পড়ি। রাতে খেতে ডাকলে আমি কোনো কথা না বলে খেয়ে চলে আসি রুমে। এদিকে আইপু এমনই ড্রেস নিয়মিত পরতে লাগল। আপুকে অনন্য সুন্দরী লাগে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপুর প্রতি কারো খারাপ নজর আমায় কেমন একটা রাগী করে তুলে। এমন চলতে চলতে হঠাৎ একদিন দেখি আপু আমায় আরও অবাক করে দিল। আপু এত টাইট কামিজ ও টাইস পরেছে যে বিগত কয়দিন তা কিছুই ছিল না। আমার বুকে অজানা এক ভালোলাগা কাজ করছিল। বারবার আপুর দিকে চোখ যাচ্ছিল। আমি কয়েকবার মনকে বোঝাতে চেয়েছি যে আমার বোনকে এভাবে দেখা যাবে না, কিন্তু চোখ সরে না। অন্যরা এমন নজর দেয় আমার বুক ফেটে যায়, তাই আমি খুব কষ্ট পাই। তো সেদিন বাসায় আসার পর আমি খেয়ে রুমে চলে যাই। কিছুক্ষণ পর দরজায় নক করল। আমি দরজা খুলতেই আপু। আমি মাথা নিচু করে আছি। আপু, কিরে, কি হয়েছে তোর? আমি কোনো কথা বললাম না। আপু আমাকে নিয়ে বিছানায় বসাল ও পাশে বসল। আপু, সমস্যা কি? কদিন ধরে মনমরা মনে হচ্ছে। আমি, কিছু না আপু। আপু, কিছু তো একটা হয়েছে। আপুকে বলবি না? আমি কেমন যেন ভয়ডরহীন হয়ে বলতে লাগলাম। আমি তোমার দিকে সবাই কেমন খারাপ ভাবে তাকায়। আমার এটা ভালো লাগে না। আপু অনেকখানি বিস্মিত হয়ে বলল, মানে? আমি, এই যে কদিন ধরে তুমি একটু ভিন্ন পোশাকে আছো, সবাই হা করে তাকিয়ে থাকে খারাপ নজরে। আমার ভালো লাগে না। আপু মুচকি হেসে বলল, এটা তোর সমস্যা? কেন তোর এই ড্রেসে আমায় দেখতে বাজে লাগে? আমি, না তো। আমি তো তা বলিনি আপু। তোমায় সব পোশাকেই দারুণ লাগে, কিন্তু হঠাৎ এমন দেখে আমার একটু অদ্ভুত লাগছে। আপু, তাহলে বাজে মেয়ে মনে হচ্ছে? ছি ছি, কি বলছো এসব আপু? তুমি আমার মা, বাবা, বোন, সবকিছু। তোমায় আমি বাজে কেন মনে করব? আর পোশাকের স্বাধীনতা সবার আছে। আমি শুধু। আপু আমার দিকে একটু এগিয়ে এসে গা ঘেঁষে বসল। হাতের উপর হাত রেখে বলল, শোন পাগল ছেলে, আমি জানি তুই আমায় খারাপ ভাবিস না। তোর মানসিকতা প্রশংসার যোগ্য। নারীদের সম্মান করিস দেখে ভালো লাগছে। শোন একটা কথা, যে যেভাবে তাকাক তাতে সমস্যা নেই। আচ্ছা বল, তোর কোনো নায়িকা বেশি পছন্দ? আমি লজ্জা পেলাম। আপু বলল, লজ্জার কিছু নেই। আমি কেট উইন্সলেট। আপু মুচকি হাসল প্রথমে,
তারপর বলল, গুড চয়েস। আমারও। আমার দুজনের মিল আছে। তাহলে শোন, যখন তার মুভি দেখিস, ফলো করিস, তখন কি তার সৌন্দর্য ভালো লাগে না? বিউটি লুকে যখন মুভি করে বা সোশ্যাল মিডিয়ায় আসে তখন ভালো লাগে না? আমি কিভাবে উত্তর দিব বুঝতে পারছি না। তখন আপু অভয় দিয়ে বলল, লজ্জা পাবি না, আমি তোর বোন। বোনের কাছে সব বলা যায়। আমি ভালো লাগে। আপু, এটাই। সবার কাছেও এমন। একটা মেয়ে যখন হট লুকে প্রকাশ পায়, মানুষ তো তাকাবেই। তাই বলে কতজনের তাকানো থামাবি? আর মানুষ সেটাই দেখে যেটা দেখার মতো, যা সুশ্রী বা বিশ্রী। এখন আমি তোর কাছে বিশ্রী বা সুশ্রী এটা তুই জানিস। আমি না না আপু, তুমি দুনিয়াবি সবচেয়ে সুন্দরী। আমার পরি তুমি আপু। আপু, তাই নাকি? এবার খুশি? আমি খুব খুশি। আপু, তাহলে আপুকে একটা মিষ্টি হাগ দে। আমি সাথে সাথে আপুকে জড়িয়ে ধরলাম। আপু আমায় বুকে জড়িয়ে কপালে একটা চুমু দিল। বলল, তুই কখনো রাগ করে মনমরা হয়ে থাকবি না। আমার ভালো লাগে না। তুই আমার জীবনে সবকিছু। তোর জন্যই আমি এতসব কিছু করছি। তোর কোনো সমস্যা হলে, কিছু লাগলে আমায় বলবি। আমি সব পূরণ করব। আমি বুঝলাম আপু আমায় খুব ভালোবাসে। ইদানিং আমায় বকেও না, খুব আদর করে। আর এই আলাপচারিতায় আমি আপুর অনেকখানি কাছে চলে এসেছি। এদিকে আমার মনে এক অনাকাঙ্ক্ষিত ইচ্ছে জেগে উঠল। বুঝলাম না কেন। আপু, এখন ঘুমা। কাল একটা অপারেশন আছে। আমি আচ্ছা। আপু চলে যাচ্ছে। দরজায় গিয়ে হঠাৎই আপু ফিরে চেয়ে মুখে একরাশ হাসি নিয়ে বলল, আমার ভেজা বেড়ালটা এখনো খুবই কিউট। বলেই আপু চলে গেল। আমি বুঝলাম না ভেজা বেড়াল কেন বলল। হয়তো আদরে ডেকেছে, কিন্তু না, মনে হচ্ছে অন্য কিছু। আমি এটা নিয়ে চিন্তা করতে করতে পাগল। 1 ঘন্টা ধরে ভাবছি, ঘুম আসছে না। আপুকে জিজ্ঞেস না করলে ঘুম হবে না। এর আগেও পড়ার জন্য আপুকে রাত বেড়াতে ঘুম ভাঙিয়ে জ্বালিয়েছি। তাই আমি আপুর রুমে গিয়ে নক করলাম। সাথে সাথে ভিতর থেকে শব্দ এলো, আসছি। প্রায় 2 মিনিট পর আপু দরজা খুল। আপু বলল, কি বলবি বল। তুমি আমায় ভেজা বিড়াল বললে কেন? আপুর মুখে দুষ্টু হাসি। বলল, বুঝিসনি? না, বলো না আপু। আপু গুনগুনিয়ে বলল, কিছু বলল। আমার আর বুঝতে বাকি রইল না আপু কিসের কথা বলছে। আমি সাথে সাথে লজ্জায় চলে এলাম ওখান থেকে। রুমে এসে খুব লজ্জা হচ্ছে। হঠাৎই মনে পড়ল আপুর কথা। আপু এমন দরজার ওপারে মাথা বের করে কথা বলল কেন, এটা ভাবতে লাগলাম। খেয়াল হলো আপু হাত বের করে দিয়েছিল। আপু তো সবসময় হাতাওয়ালা কামিজ পরে। আপুর হাত তো খোলা ছিল। তার মানে আপু কি? বিষয়টা মাথায় আসতেই খুব উত্তেজিত হয়ে গেলাম। চোখের সামনে আপুর লুকায়িত একটা কিছু ভাসতে লাগল। আবার নিজেকে খারাপ মনে হলো, কি ভাবছি এসব নিজের বোনকে নিয়ে। সারাটা রাত ঘুমাতে পারছি না। হঠাৎ অনলাইনে ঘাটলাম বোনকে নিয়ে এসব চিন্তা আসছে কেন এমন ভেবে। মনে মনে আপুর প্রতি একটা পবিত্র ভালোবাসার আগ্রহ জন্মেছে। কি করব বুঝতে পারছি না। নানান চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে টেবিলে রাখা খাবার খেয়ে নিলাম, যা প্রতিদিন আপু তৈরি করে রেখে যায়। আমাকে কখনো জাগায় না আপু এত সকালে। হাসপাতালে গিয়ে আপুকে খুঁজতে লাগলাম শুধু। দেখতে খুব ইচ্ছে করছে। অন্য রোগীদের নিয়ে কাজ করছি, তখন হঠাৎ একজন নার্স এসে বলল, ডক্টর রুবনা আপনাকে অপারেশন থিয়েটারে যেতে বলেছেন। আমি অপারেশন গাউন পিপি পরে চলে গেলাম। দেখি আপু ও অন্যান্য নার্স। আজকের রোগী একজন 28 বছরের মহিলা, যার কোনো বেবি হচ্ছে না, তাই অপারেশন। আমাকে দেখেই আপু মুচকি হাসল, তা মাস্কের নিচেও বোঝা যাচ্ছে। আপু, গিভ হার এনেস্থিসিয়া। মহিলার দিকে তখন ভালো করে তাকালাম। সুন্দর বললেও কম হবে। আপুর বাইরে এমন সুন্দর খুব বেশি দেখিনি। যেহেতু প্রাইভেট হাসপাতাল, তাই এখানে বেশিরভাগ বড়লোকের আগমন। তাই যারা আসে তারা মডার্ন হয়। তাকে ঘুরিয়ে পাছায় এনেস্থিসিয়া দিলাম, কিন্তু ঠিকমতো দেওয়া হলো না। আপু তবুও আজ কিছু বলল না। আগেও অনেকবার শিখিয়েছে আপু, এ পর্যন্ত প্রায় 25 জনকে দিয়ে। আমি অবাক হলাম বকা না খেয়ে। আজও আপু হাতে ধরে আমায় নিয়ে সকল কাজ শেষ করল। সেদিন বাসায় গিয়ে রাতে খাবার টেবিলে একটু ভয়ে ছিলাম, যদি আবার বকা দেয়। খেয়ে উপরে আসছি।
তখন আপু বলল, 10 মিনিট পর আমার রুমে আসিস। আপুর কণ্ঠ ভারী মনে হলো না, কিন্তু কেমন একটা ভয় কাজ করছে। আমি ঠিক সময়ে আপুর রুমে নক করলাম। আপু দরজা খুলতেই একটা ধাক্কা। আপুর ওড়না নেই। আপু, আয় ভিতরে আয়। দেখি আপুর বিছানায় একটা সিরিঞ্জ ও গ্লুকোজ টিউব। আমি, এগুলো কেন এখানে আপু? আপু, তোকে এতবার শিখিয়েও কোনো কাজ হচ্ছে না। আজ প্র্যাকটিস করবি। আমি, কিসে প্র্যাকটিস করব? আপু আমায় অবাক করে দিয়ে বলল, আমি আছি না? আমার উপর ট্রাই করবি। আমি, পাগল হয়ে গেলে নাকি? আমি পারবো না। আমি তোমাকেও ব্যথা দিতে পারবো না। আপু, না, আমার উপরেই করতে হবে। আমি আর কিছু বলতে পারলাম না ভয়ে। আমি আপুর হাতে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় আপু বলল, আবার ভুল। আমি, কেন, কি হয়েছে? আমি, এখানে কেন? আমি, না হলে কোথায়? আপু, এতদিনে শিখাতে হবে কোথায় দিতে হবে। কোমরে দিতে হবে। আমি, এসব কি বলছো আপু? আমি তোমার গায়ে কেন হাত দিতে যাব? না আপু, প্লিজ আমার সাথে এমন করো না। আপু বিছানা থেকে উঠে সব রেখে বলল, আচ্ছা তাহলে এরপর যেন আর ভুল না হয়। আপু কথাটা বলে সহজভাবে, কিন্তু একটা অসাফল্য প্রকাশ পেল কথায়। আমি রুমে গেলাম। আমার মনেও একটা আফসোস হলো। আপুকে এত ভালো লাগে। এমন একটা সুযোগ পেয়েও আমি মিস করলাম, যেখানে আপু নিজেই সব সুযোগ করে দিচ্ছিল। পরদিন হাসপাতালে গিয়ে আপুর চেহারাটা একটু মলিন লাগছিল। একটা পেশেন্ট দেখছিলাম আমরা। হঠাৎ আপু অজ্ঞান হয়ে গেল। আমরা দ্রুত ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিলাম, কিন্তু আপুর জ্ঞান ফিরল না। দ্রুত বিভিন্ন টেস্ট করিয়ে দেখি আপুর কিডনি দুটা নষ্ট হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে মারা যাবে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। কিন্তু ভাগ্য ভালো, একজন ডোনার পেয়ে যাই। অপারেশনে আমি সিনিয়র ডাক্তারকে বলে আমিও থাকার অনুমতি নিলাম। কারণ ডাক্তার তার নিজের লোকের অপারেশন করতে পারবে না। কারণ আপুর জন্য আমার খুব ভয় হচ্ছিল। আমি রেডি হয়ে অপারেশন শুরু হলো। নার্স এসে বলল, ডক্টর ম্যামের খুব ইচ্ছা ছিল আপনি এনেস্থিসিয়া ভালোমতো দেয়া শিখবেন। তার উপর ট্রাই করুন আপনি। ওটিতে আমি ছাড়া আর কোনো পুরুষ নেই। আমার এ সময় আর কোনো লজ্জা বা উত্তেজনা ছিল না। আপুকে বাঁচাতে হবে। আমি আপুর এপ্রন তুলে এনেস্থিসিয়া দিয়ে দেই। আপুর কিডনি দুটো বের করা হলো। কিডনি বের করার পর ডোনারের জন্য অপেক্ষা করছি। এমন সময় নার্স বলল, ডোনার পালিয়ে গেছে। সাথে সাথে মাথা নষ্ট হয়ে গেল। কি করব বুঝতে পারছি না। ডক্টর রূপা বলল, আর মাত্র 30 মিনিটের মধ্যে অপারেশন না হলে বাঁচানো সম্ভব না। আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, আমার রক্তের গ্রুপ 1 আপুর সাথে। আমি কিডনি দিব। ডক্টর নীলা, তোমার এই বয়সে এটা বড় ডিসিশন। ভেবে দেখো। তোমার আপু জানলে আফসোস করবে এটা নিয়ে। তোমার বাবা হওয়ার চান্স 1% থাকবে। আমি, আর কোনো ভাবাভাবি নেই। আমার জন্য আমার বোন সবচেয়ে বড়। তার চেয়ে বেশি কোনো ডিসিশন হতে পারে না। আপনি শুরু করুন। আমি জীবনে আপুকে ছাড়া আর কিছুই চাই না। আমি সাথে সাথে নিজেই এনেস্থিসিয়া নিয়ে অজ্ঞান। চোখ মেলে দেখলাম আমাদের অপারেশন হয়েছে। কিন্তু আপুর জ্ঞান আমার আগে ফিরেছে। আমার বয়স হিসেবে আমি শিখতে পারিনি বলে এমন হয়েছে। প্রায় 3 মাস কোমায় থাকার পর আমার জ্ঞান ফিরেছে। আপুর জ্ঞান আরও আগেই ফিরেছে ও সুস্থ। অলরেডি কাজও শুরু করে দিয়েছে। আমার জ্ঞান ফিরেছে শুনে আপু দৌড়ে এলো আমার কেবিনে। একজন নার্স ছিল ওখানে। আপু ঢুকেই থমকে গেল আমায় দেখে। আমিও চমকে গেলাম আপুকে দেখে। আগের মতো ঢিলেঢালা পোশাকে, কিন্তু বিবর্ণ মুখ আপুর। যেন সব হারিয়ে অসহায়। আপু গম্ভীর হয়ে বলল, নার্স, তুমি এখন যাও। আমি দেখছি যা করার। নার্স চলে গেল। আপু আমার দিকে এগিয়ে আসছে। আমি, আপু তুমি সুস্থ হয়ে গেছ? কথাটা শেষ করার আগেই এক কষে থাপ্পড় পড়ল আমার গালে। আপু, খুব বড় হয়ে গেছিস তাই না? খুব দায়িত্ব হয়ে গেছে। কে বলেছে এসব করতে? আমি, সরি আপু। আমি তোমাকে হারাতে চাইনি। তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমার কিছু হলে আমার কি হতো? আপু, তাই বলে একবারও চিন্তা হলো না নিজেকে নিয়ে? কিছু হয়ে গেলে? আমি, তুমি না থাকলে আমার থেকে কি লাভ বলো আপু? আপু আমার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরল। আমি বসা ছিলাম বিছানায় আর আপু দাঁড়ানো।
শুধু ভাই বোনের মমতাময়ী ভালোবাসা ছিল। আমি আপুর চোখের পানি মুছে দিলাম। আপু, তুই কেন এত বড় ডিসিশন নিলি বলতো? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? আর তুই আজ 2 মাস পর জেগেছিস জানিস? তুমি না বলো সেবাই ধর্ম? যেখানে আমার ঈশ্বর নেই সেখানে আমার কি কাজ? তুমি ছাড়া আমার অস্তিত্ব নেই আপু। আমি আমার পরিণাম জানি। তুমি ছাড়া আমার কোনো পরিণাম নেই। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তুমি এসব নিয়ে ভেবো না আর বকো না প্লিজ আমায়। এখন তো আমি রোগী তাই না? এখন তো তোমার ইন্টার্নি নই আমি তাই না? আপু আমার রসিকতা শুনে আবার জড়িয়ে ধরে বল, আর জীবনেও তোমায় আমি বকা দিব না। আর কোনো দিন তোমায় কষ্ট পেতে দিব না, আমি কথা দিলাম। আরে আপু আমি মজা করছিলাম। সিরিয়াস হয়ো না। আপু আমার হাত ধরে সিরিয়াস হয়ে জলজল চোখে বল, কিন্তু আমি সিরিয়াস। তোমার জীবনে আমি বেঁচে থাকতে কোনো কষ্ট হবে না আমার ভাই। তুমি আমার সব কিছু। তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না। আমায় বাসায় আনা হলো। আপু লিভ নীল যতদিন সুস্থ না হই তার জন্য। হঠাৎ খেয়াল পড়ল একদিন যে আপুর শরীরে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। এখনও সেই রকমই সৌন্দর্য আপুর, কিন্তু চেহারায় চিন্তায় মলিন। তো একদিন আপু বাসায় কাজ করছিল, তখন ডাকলাম। আমি সোফায় বসা, সুন্দর হাঁটতে চলতে পারি ও সুস্থ প্রায়। আমিও দেখতে দেখতে সুস্থ হয়ে যাই আপুর অক্লান্ত পরিশ্রম ও সেবায়। তো যেদিন আমরা আবার জয়েন করব সেদিন আপু যথারীতি চলে যায় আগেই। আমি উঠে নাস্তা করে যাই হাসপাতালে। অনেক দিন পর কেমন নতুন লাগছিল সবকিছু। তো রিসিপশনে গেলে সিনিয়র ইন্টার্ন আপুরা ও ডাক্তার সবাই খুব প্রশংসা করল আমার আর ফুল দিয়ে স্বাগতম জানাল। কিন্তু আপুকে চোখে পড়ল না। আমি এক নার্সকে বললাম, আপু কোথায়? নার্স, ম্যাম অপারেশন করছে একটা। দিনে দিনে আমি আপুর জন্য পাগল হতে লাগলাম। আপু মনে মনে আমার জন্য পাগল ছিল। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন আমরা একান্ত সময় পার করলাম, যা আমি কোনোদিন ভুলব না।